আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। আপনাদের সাথে আছি আমি সেলিনা হায়দার। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মাল্টিবিলিয়ন ডলারের মানি লন্ডারিং চক্রের ৭১ সদস্যকে আটক করল ন্যাশনাল ক্রাইম এজেন্সি। অর্থ পাচার করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ, লন্ডনে বললেন মির্জা ফখরুল ইসলাম। সামরিক আইন জারির ঘোষণা এবং প্রত্যাহারের পর অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। শুধু বাংলাদেশ নয়, ভারতকেও ভালো সম্পর্ক চাইতে হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাল্টিবিলিয়ন ডলারের মানি লন্ডারিং এবং মাদক চক্রকে আটক করতে সমর্থ হয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। রাশিয়ান এই চক্রকে আটক করতে পারাকে অর্থ পাচার রোধে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় সাফল্য বলে মনে করছে সংস্থাটি। ব্রিটেনে চক্রটির ৭১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রটির নেটওয়ার্ক রয়েছে প্রায় ৩০টি দেশে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২০২১ সালের ২৯ নভেম্বর করোনাকালীন সময়ে অর্থ ও মাদক পাচার চক্রের এ সদস্যকে গ্রেপ্তার করা হয় লন্ডনে। এরপর শুরু করা হয় বিষয়টি নিয়ে বৈশ্বিক তদন্ত। ফাওয়াদ সাইদি ২৫০,০০০ পাউন্ড ক্যাশ বহন করছিল তার গাড়িতে। মাদক ও অর্থ পাচার চক্রের এ সদস্যকে দেয়া হয় ৪ বছরের কারাদণ্ড। তারপর আবিষ্কৃত হয় চক্রটির অন্যান্য রাশিয়ান ভাষাভাষী সদস্যদের অবস্থান। মস্কো থেকে পরিচালিত এই চক্রের কাছে অর্থ পাচার করা হতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। এ বিষয়ে নির্দেশনা দিয়ে থাকে ক্যাথারিন সুদানোভা নামের এই রাশিয়ান তরুণী। করোনাকালে টাকা লেনদেনে চক্রটি বিপাকে পড়লে এই তরুণীর পরিকল্পনা মতোই টাকা পাচার করা হতো। গত ৩ বছরে ব্রিটেনে গ্রেফতার করা হয়েছে চক্রটির ৭১ সদস্যকে। ক্রাইম এজেন্সি বলছে, চক্রটির সদস্যরা বিভিন্ন স্থান থেকে ক্যাশ গ্রহণ করে তা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করত। দেখা গেছে কেবল একটি চক্র ৫৫ স্থান থেকে অর্থ গ্রহণ করেছে প্রায় ২২টি গ্রুপ থেকে। ক্রিপ্টোকারেন্সি লেনদেনের নির্দেশনা দিত ক্যাটেরিনা সুদানোভা এবং জর্জ রসি ও এলিনা, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। চক্রটি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার করত মস্কোতে, আর সে অর্থে মাদক কেনা হতো সাউথ আমেরিকার একটি দ্বীপ থেকে। আর রাশিয়ার চক্রটি নিজেদের কমিশন গ্রহণ করত বিভিন্ন ভুয়া কোম্পানির মাধ্যমে। জর্জ রসির কোম্পানি ছিল লন্ডনে। বিবিসি অনুসন্ধানে গিয়ে তাকে পায়নি সে ঠিকানায়। I'm looking for TGR and George Rossi. I'm really sorry, I don't think I know anyone in this building. রসি কোথায় সে খোঁজও পাওয়া যায়নি। এই আন্তর্জাতিক বিশ্লেষক ন্যাশনাল ক্রাইম এজেন্সির ভূমিকার প্রশংসা করেছেন, কিন্তু এই চক্র পুরোপুরি ধ্বংস করা কঠিন বলেও মন্তব্য করলেন তিনি। I think this Russian network has been smashed, and it was clearly hugely significant. And I think it sends out a real warning shot to other networks operating in the UK that law enforcement actually do have the resources and the skills to be able to track down these networks and break them. But there's much more work to do, I think, to disable the broader threat from Russia. ন্যাশনাল ক্রাইম এজেন্সি সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে সফল অভিযান চালালেও চক্রের বাকি সদস্যরা সরে যায়নি পথ থেকে। এদের ডালপালা বহু বিস্তৃত, যা উপড়ে ফেলা সহজ নয় বলে মন্তব্য করলেন বিশ্লেষকরা। মিল্টন রহমান, চ্যানেল এস, নিউজ ডেস্ক। আগামী এক বছরের মধ্যে ৩টি রেল কোম্পানিকে আবার জাতীয়করণ করবে লেবার সরকার। তবে এতে করে রেল ভাড়া কমার কোনো সম্ভাবনা নেই। ট্রান্সপোর্ট সেক্রেটারি হেইদি আলেকজান্ডার বলেছেন, রেল টিকিট মানুষের ব্যয় সাধ্যের মধ্যে থাকা উচিত, কিন্তু ভালো কাজের জন্য মানুষ অর্থ সহায়তা করতে চায়। আগামী বছরের মে মাসে সরকার সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে, জুলাই মাসে C2C, এরপর গ্রেটার অ্যাঙ্গুলিয়া রেলওয়েকে জাতীয়করণ করবে সরকার। অন্যদিকে সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে বিরোধী পক্ষ বলছে, ৩ রেল কোম্পানিকে সরকারিকরণ করার তেমন কোনো পরিবর্তন হবে না, লাভ হবে না যাত্রীদের। টিকিটের দাম কমার চেয়ে বাড়ার আশঙ্কা রয়েছে। রোবোটিক্স বিজ্ঞানী ডক্টর হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে বিশ্বের
ক্ষুদ্রতম মাল্টি রোবট সোলার ড্রোন উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। অ্যান ইন্সপায়ারিং ইভিনিং উইথ ডক্টর হাসান শহীদ শীর্ষক লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। 15 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 15 সেন্টিমিটার প্রস্থের মূল ফ্রেমের এ ড্রোনের ওজন মাত্র 71 গ্রাম। লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ডক্টর হাসান শহীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ট্রেজারার সালেহ আহমেদ এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক 2 প্রেসিডেন্ট ইমদাদুল হক চৌধুরী ও বেলাল আহমেদ, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান। অনুষ্ঠানে জানানো হয়, কুইন মেরি ইউনিভার্সিটির রোবোটিক্স বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ ইতিমধ্যে অনন্য মেধার স্বীকৃতি পেয়েছেন। এবার নেতৃত্ব দিলেন বিশ্বের ক্ষুদ্রতম মাল্টি রোবট সোলার ড্রোন উদ্ভাবনে। এর আগে কুইন মেরিতে বিশ্বের প্রথম সোলার কপ্টার উদ্ভাবনও তার নেতৃত্বে হয়। ডক্টর হাসান শহীদ বরিশালের বাকেরগঞ্জ থানার হানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শেফিল্ড ইউনিভার্সিটি থেকে রোবোটিক্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং কুইন মেরি ইউনিভার্সিটিতে শিক্ষক ও গবেষক হিসেবে যোগ দেন। বন্যার সময় যে বন্যার ডেভেলপমেন্টটা, পানি যেভাবে আসছে, কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভূমিধস যে পার্বত্য এলাকায় হয়, এরপরে আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট, যদি এরকম একটা ছোট জিনিস ইউজ করে একই ইনফরমেশন পায় তাহলে সেটা একটা সুবিধা। আবার এনভায়রনমেন্টের কোনো ইম্প্যাক্ট নাই, যেহেতু কোনো ফিউয়েল ইউজ হচ্ছে না, সোলার সেল ইউজ হচ্ছে। আর একটা বড় ব্যাপার হলো যেমন বিল্ডিং কনস্ট্রাকশন, পাওয়ার লাইন ইন্সপেকশন, বড় বড় পাওয়ার লাইন যেগুলো আছে সেগুলো ইন্সপেকশন। তো এই ধরনের অনেক ধরনের ব্যবহার আছে আর কি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে অর্থ পাচার করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বিগত আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি। মঙ্গলবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে যাবেন। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার রেজাউল করিম মৃধা। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে এসেছে পরিবর্তন। দলীয় ও রাজনৈতিক সফরে লন্ডনে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে নেবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মহাসচিবের আগমন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি মঙ্গলবার দ্য রয়্যাল রেজেন্সি হলে সমাবেশ আয়োজন করে। যিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, 20,000 তরুণকে হত্যা করেছেন, আমাদের ইলিয়াস আলী সহ 700 মানুষকে গুম করে দিয়েছেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা বড় দেশ, তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্র আদায় করে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকারকে আদায় করেছে, তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না। বিএনপির মহাসচিব বলেন, শেখ হাসিনার সরকার দেশ থেকে মিলিয়ন মিলিয়ন টাকা পাচার করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বললেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সহযোগিতা করতে চায়। আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া হয়েছে। অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে যাবেন বলেও জানালেন মির্জা ফখরুল। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ধন্যবাদ জ্ঞাপন করে সমাবেশ সমাপ্ত করেন। আগামী নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সামরিক আইন জারির ঘোষণা এবং চাপের মুখে তা প্রত্যাহারের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল অভিশংসনের মুখে পড়েছেন। এমপিরা বুধবার তার বিরুদ্ধে বিল এনে এই প্রক্রিয়া শুরু করেছেন। অভিশংসন ভোট হতে পারে শুক্র কিংবা শনিবার।
6টি বিরোধী দল আগে প্রেসিডেন্টকে অভিশংসন করতে একটি প্রস্তাব দেয়। এরপর এই প্রস্তাব বৃহস্পতিবার পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। নিয়মানুযায়ী প্রস্তাবের উপর ভোট হতে হবে 72 ঘন্টার মধ্যে। সে অনুযায়ী ভোটাভুটি হতে হবে শুক্রবার কিংবা শনিবার। কয়েক দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্যে মঙ্গলবার টেলিভিশনে দেওয়া আকস্মিক এক ভাষণে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। আবার কিছুক্ষণ পর নাটকীয়ভাবে তা তুলেও নেন। এদিকে পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে হেরে গেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। ফলে সরকার প্রধানের পদে নিয়োগ পাওয়ার মাস তিনেকের মাথায় সরে যেতে হচ্ছে তাকে। কিছুদিন ধরেই ফ্রান্সের রাজনৈতিক অচলাবস্থা চলছিল। চাপে ছিল মিশেল বার্নিয়ের সরকার। দেশের পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এ সংকট আরও জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন। বাইডেন পুত্রের মতো মামলা থেকে রেহাই চাইলেন ডোনাল্ড ট্রাম্প। আইনজীবীরা বলছেন, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার মাথার উপর এ মামলা ঝুলে থাকলে তার শাসন কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে ছেলে হান্টার বাইডেনকে মামলার সাজা থেকে বাঁচিয়ে দিয়েছেন। ট্রাম্পও এবার সেই একই রাস্তায় হাঁটছেন। ট্রাম্পের আইনজীবীরা মঙ্গলবার ম্যানহাটন আদালতের বিচারপতি জুয়ান মার্চানকে ঘুষ মামলার রায় বাতিল করে মামলা খারিজের আর্জি জানান। এ সময় অপরাধ প্রমাণ হওয়ার পরও প্রেসিডেন্ট বাইডেনের ছেলের নিঃশর্ত ক্ষমা পাওয়ার কথা তুলে ধরেন তারা। বাংলাদেশ প্রসঙ্গ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শুধু বাংলাদেশ নয়, ভারতকেও ভালো সম্পর্ক চাইতে হবে। বলেন, সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের আলোচনা এবং 5 আগস্টের পর বাংলাদেশে অনেক লোককে হত্যা করা হয়েছে বলে ব্রিটিশ অল পার্লামেন্টারি গ্রুপের দেওয়া বিবৃতিতে বাংলাদেশ ব্যথিত। বিস্তারিত রিপোর্টে। চিন্ময় দাসের আটককে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন অসত্য অভিযোগ তুলে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে উগ্রবাদীরা। এ নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে তিক্ততা বেড়েছে। তবে বাংলাদেশ সবসময় ভারতের সাথে সুসম্পর্ক চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে সাংবাদিকদের একথা বলেন তিনি। এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল ভিত্তিতে হতে হবে। দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে। বাংলাদেশের বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা যে অসত্য বিবৃতি দিয়েছেন তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সঠিক তথ্য দেওয়ার জন্য ব্রিটিশ হাইকমিশনারকে অনুরোধ করেছেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন পার্লামেন্ট মেম্বার বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে, এবং সেখানে কিছু মিস ইনফরমেশন আছে। এটা আমি হাইকমিশনারকে জানিয়েছি। আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে, তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য। আর দু একটা সংগঠন যারা কথাবার্তা বলেছে সেগুলিও মোটামুটি ব্রিটেন বেসড। এখানে যারা আছে তাদের প্রকৃত গ্রাউন্ডের তথ্য সেটাতে রিফ্লেক্টেড হয়নি। পার্লামেন্টের মেম্বাররা তো যা ইচ্ছা তাই বলবেন, এটাতে তো কারো কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। কিন্তু আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানান। উনিও সাজেস্ট করেছেন যে আপনারাও আপনাদের এমবাসিগুলির মাধ্যমে সেগুলি করেন, আমরাও জানাবো। আগামী 9 বা 10 তারিখে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে সচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন বলে জানান তৌহিদ হোসেন। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন।